আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে হলো কনফরমেশনাল আইসোমারিজম। ঠিক আছে, ইটস বেসিক্যালি শোন বাই অ্যালকেন্স, কিছু কিছু অ্যালকেন্সও শো করবে এবং সাইক্লো অ্যালকেন্স শো করে। সো উইল লিমিট আওয়ার ডিসকাশন আপ টু বিউটেন। ঠিক আছে, কনফরমেশনাল আইসোমারিজম আমি দুটো পার্টে জেনারেলি পড়াই। তো একটা পার্ট হচ্ছে হলো একদম প্রথমে যেটা থাকে অ্যালকেন্সদের, মানে সিম্পল অ্যালকেন মানে তোমার ইথেন। ঠিক আছে, আর তারপরে প্রোপেন আসে, বিউটেন আসে, এইটুকু আমরা আজকে কভার করব। আর নেক্সট পার্টে, এবার নেক্সট পার্ট অফ কনফরমেশনাল আইসোমারিজম জেনারেলি আমি করি 12-এর এন্ডের দিকে, বিকজ দ্যাট ইজ অনলি আস্কড ইন অ্যাডভান্সড এক্সামিনেশন। ঠিক আছে, ওটা মেনে কোনো আসবে না। ঠিক আছে, কনফরমেশনাল আইসোমারিজম, কনফরমেশনাল আইসোমারিজম। ঠিক আছে, মানে সেটাতে তোমার ওই সাইক্লোহেক্সেনের বোর্ড, চেয়ার, হাফ বোর্ড তোমরা দেখে থাকবে, ম্যাটেরিয়ালের মধ্যে রয়েছে ওগুলো, ওইগুলো তো ওগুলো অ্যাডভান্সডেই আসে। আমরা এটাকে বলবো কনফরমেশনাল আইসোমারিজম পার্ট 1, কারণ এখানে আমরা বোর্ড চেয়ারটা পড়ছি না, সাইক্লোহেক্সেনটা আমরা পরে পড়ব। ওকে, সো দেখো বেসিক্যালি অ্যালকেন্সদের ক্ষেত্রে কার্বন আর কার্বনের কি বন্ড থাকে? সিগমা বন্ড থাকে কার্বন আর কার্বনের। ঠিক আছে, সো সিগমা বন্ডটা কীরকম হয়? একটা হাইব্রিডাইজড অরবিটাল এরকম, এটা sp3, এটা sp3। নাও দিস বন্ড ইজ ভেরি মাচ ফ্রি টু রোটেট। ঠিক আছে, মানে তুমি এরকমভাবে ঘোরাতে পারো, এটাকে ঘোরাতে পারো, তাই না? ফ্রি টু রোটেট, দিস বন্ড ইজ ফ্রি টু রোটেট। তো এটাকে এখানে ধরো, আমি কথার কথা বলছি, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে আর একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তুমি যদি চাও তাহলে এইটাকে উল্টো করে ঘুরিয়ে দিতে পারো। তুমি যদি চাও এটাকে ঘুরিয়ে দিতে পারো, কেন কি দিস ইজ জাস্ট, মানে কি বলবো, একটা ধরো পেন তার ক্যাপের ভেতর ঢুকে আছে, আর তো কিছু না, তো একটা সাইড তো ঘোরানো যায়, কোনো সমস্যা কিছু কি, ক্যাপটা নিয়ে ঘুরিয়ে দেওয়া যাবে। তো সেরকম একটা কেস, তো এটা ঘুরিয়ে দেওয়া যাবে। তো বেসড অন দিস, যে দুটো টাইপের কনফার্মেশন বেসিক্যালি আমরা ফার্স্টে পড়বো, সেটা হলো একটা হলো এই টাইপের, এটাকে যদি পুরোপুরি ঘুরিয়ে দাও এই দুটো ডানা উপরে চলে যাবে, তাই না? এই দুটো যে উইংস টাইপের আছে এগুলো উপরে চলে যাবে, আর এই দাগটা নিচে চলে আসবে। তো একটু ডিফারেন্ট হবে এটার থেকে, ডেফিনেটলি এটা থেকে একটু ডিফারেন্ট হবে, এবং এটার জন্য উই গেট সাম ডিফারেন্স ইন প্রপার্টিস, ভেরি সাটল, বাট উই গেট ডিফারেন্স ইন প্রপার্টিস। ঠিক আছে, সেই প্রপার্টির ডিফারেন্সের জন্যই দেখো উই স্টাডি আইসোমারিজম। আইসোমার্স পড়ার আমাদের দরকার কি আছে? ইট ক্যানট বি এ সিম্পল রিজন যে একটা বিউটেন আইসো তোমার প্রোপেন হয়, একটা বিউটেন আইসোপ্রোপেন হয়, আর সেই জন্য আমি পড়াশোনা করছি, এটার কোনো মানে হয় না। কেন পড়বো আমি? একটা বিউটেনকে 2-মিথাইল প্রোপেন লেখা যায় না, কিন্তু শুধু এইটুকুর জন্য কি আমরা আইসোমারিজম পড়ি? জাস্ট লেখা যায় বলে না, বিকজ দিস টু গাইজ হ্যাভ ডিফারেন্ট প্রপার্টিস। এইটাই হলো আইসোমারিজম, যাদের ডিফারেন্ট প্রপার্টিস থেকে আইসোমারিজম আসছে, আইসোমারিজম থেকে প্রপার্টিতে যায়নি। এই দুটো টাইপের কম্পাউন্ড ছিল যাদের প্রপার্টি ডিফারেন্ট, এবং তাই জন্য আমরা এই দুটো টাইপের কম্পাউন্ডকে পড়াশোনা করি, আদারওয়াইজ করার কোনো দরকার নেই। সো এখানে আমরা পড়াশোনাটা করি এই জন্যই, যেহেতু ডিফারেন্ট টাইপস অফ কনফর্মার্স ডিফারেন্ট টাইপস অফ প্রপার্টি দেবে একই কম্পাউন্ডে, তো সেই জন্য আমরা পড়বো। তো ফার্স্টে দেখো এইটাকে যদি আমি এইভাবে লিখি, এই জিনিসটাকে, দেখো ইজ ইট ওকে? এখান থেকে আমি চোখ দিয়ে দেখতে পারি, সমস্যা নেই কোন। তাহলে এখান থেকে যদি তুমি চোখ দিয়ে দেখো, তাহলে উইল নট দিস হাইড্রোজেন অ্যাট দ্য ব্যাক কার্বন বি এক্লিপসড বাই দিস হাইড্রোজেন অ্যাট দ্য ফ্রন্ট কার্বন? তুমি কি এটা দেখতে পাবে? দেখতে পাবে না। তুমি এটাও দেখতে পাবে না, এটাও দেখতে পাবে না। এই টাইপের কনফরমেশনকে বলে এক্লিপসড কনফরমেশন।
হলো, ঠিক আছে। এবার এই জিনিসটাকে আরেকভাবেও দেখানো যায়, বাট সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে এটার আরেকটা টাইপের কনফার্মেশন হতে পারে। দেখো, এটা এখানে যেরকম আছে সেরকম করো, কোনো ডিফারেন্স করো না, পিছনের কার্বনটাকে ঘুরিয়ে দাও। এবার তুমি সবকটাই দেখতে পাবে পিছনে, তাই না? কারণ ফাঁকা ফাঁকা জায়গাগুলো তো দাড়িগুলো চলে এসছে। তাহলে এই কনফরমেশনটাকে বলা হয়, দিস ইজ ডেফিনেটলি নট এক্লিপস, স্ট্যাগার্ড কনফরমেশন। যাই হোক, এবার আমাদের মেইন জিনিস হচ্ছে হলো এই দুটো কনফরমেশন এলো কি করে? বাই রোটেশন অ্যাবাউট সিগমা বন্ড বলতে পারি, রোটেশন অ্যাবাউট সিগমা বন্ডস, তাই তো? এটা লিখে রাখি তাহলে, বাই রোটেশন অ্যাবাউট সিগমা বন্ড। আচ্ছা, এদের কি বলা হয়? এই যে দুটো কনফর্মার্স তৈরি হলে এদের বলা হয় কনফর্মার্স, আর একটা নামও আছে রোটামার্স, কারণ কি রোটেশনের জন্য হচ্ছে, তাই জন্য কনফর্মার্স অর রোটামার্স। ঠিক আছে, আচ্ছা। এবার এই জিনিসগুলো, এই দুটো কনফরমেশন দিয়ে তোমরা দেখলে এটাকে আরেকভাবেও রিপ্রেজেন্ট করা যায়, সেটা করব। তার আগে আমাকে একটা জিনিস বলো, এইটা কি এই জিনিসটা? হ্যাঁ, বাট এটা কি? হোয়াট ইজ এ বন্ড? হ্যাঁ, বেসিক্যালি ইলেকট্রনস, তাই না? এটাকে বন্ড পেয়ার বলতে পারি আমি। এটা একটা বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার, ঠিক আছে? এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে। সিমিলারলি তুমি যদি এটা একটা বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার, এদের মধ্যেও একটা ডিস্টেন্স আছে। হ্যাঁ, একটু 3 ডাইমেনশনালি ভাবো এবং ভেবে আমাকে বলো কোন ডিস্টেন্সটা বেশি হবে। কোন ডিসটেন্সটা বেশি হবে? হাইপোটেনাস। হ্যাঁ, কারেক্ট। এটা একদম স্ট্রেট, ঠিক আছে? মানে এইরকম, ঠিক না? এইরকম, এটা একরকম ডিস্টেন্স। বাট এই সেম ডিস্টেন্স যখন তোমাকে ব্যাকাতে হবে তখন কিন্তু ডিস্টেন্স বেড়ে যায়, তো তাই জন্য এই ডিস্টেন্সটা বেশি হবে। তাহলে আমরা স্ট্যাগার্ড কনফরমেশনে বন্ড পেয়ার ডিস্টেন্স আমাদের বেড়ে যাচ্ছে। যদি বন্ড পেয়ার ডিস্টেন্স বেড়ে যায় তাহলে রিপালশন কমে যাবে। রিপালশন কমে গেলে বন্ডের মধ্যে স্ট্রেন কমে যাবে, আর স্ট্রেন কমে গেলে স্টেবিলিটি বেড়ে যাবে। So ultimately our point of discussion ends to this conclusion যে staggered conformation is more stable than eclipsed conformation। ঠিক আছে, এটা লিখে রাখো, staggered conformation is more stable than, এগুলো লিখে নেওয়ার পরে, হ্যাঁ, এগুলো সব হয়ে যাওয়ার পরে লেখো staggered conformation is more stable than eclipsed conformation। হয়ে গেল? না, ঠিক আছে, লেখো। আমি বলছি হো, বুঝতে পেরেছো কি না? হয়ে গেল মানে বুঝতে পেরেছো। কোনটা? এমনি তো sp3 হাইব্রিডাইজ, তো প্লেনার তো হবে না। sp3 হাইব্রিডাইজ তো প্লেনার হয় না, টেট্রাহেড্রাল। ঠিক আছে, এগোই। আচ্ছা, এবার দেখো এগুলোকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। এটা দু রকম টাইপের প্রজেকশন হয়, একটাকে বলে নিউম্যান প্রজেকশন, একটাকে বলে স-হর্স প্রজেকশন। এখন যেটা দেখছো সেটা হচ্ছে হলো তোমার স-হর্স প্রজেকশন, লিখে রাখতে হবে স-হর্স প্রজেকশন। এরপরে আমরা যেটা করবো ওটা হলো নিউম্যান প্রজেকশন, ঠিক আছে? সো দেখো এবার ফার্স্টেরটা এক্লিপসড, ঠিক আছে? এক্লিপসডে যে সামনের দিকের কার্বনটা আছে সেটাকে একটা ডট দিয়ে ডিনোট করবে, ঠিক আছে? মাথা এরকম চলে গেল, তাহলে একটা হাইড্রোজেন আছে তো এখানে,
ঠিক আছে? আর এই গোলটা হলো পিছনের কার্বনটা। এবার পিছনের কার্বনের যে হাইড্রোজেনটা আছে ওটা তো দেখতে পাবি না, কিন্তু তাহলে বোঝাবি কি করে? তাই জন্য একদম কাছে এইভাবে দেখিয়ে দেওয়া হয়, তার মানে অলমোস্ট 0 ডিগ্রি। ঠিক আছে, তার মানে ধরে নে একটু বেঁকিয়ে দেখছিস, বেঁকিয়ে দেখলে তো দেখতে পাবি। ঠিক আছে, সো এটা হলো এক্লিপস কনফর্মেশন, নিউম্যান প্রজেকশন। শহর, হ্যাঁ কোনটা? আগেরটা হলো শহর, সেটা হলো নিউম্যান প্রজেকশন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কনফর্মার্স যখন দেখাবো উইল গো ফর দিস, কারণ এটা অনেক ইজি টু ড্র দেন দ্যাট ওয়ান। ঠিক তো? এবার একটু ভালো করে দেখ, আগেরবার ডেফিনেটলি তোরা ভেবেছিলি যে ওটাকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়েছি তারপরে ওটা এসছে, কিন্তু সেটা কি দরকার আছে? এবার এইটা আঁকার সময় তুই বুঝতে পারবি ফার্স্টেরটা তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাই তো? এটাতে কোনো চেঞ্জ তো নেই, এটা তো যা আছে তাই, যা চেঞ্জ হবে এটাতে। এবার এর পিছনে এই হাইড্রোজেনটা ছিল, সেই হাইড্রোজেনটা তোর কোথায় আনতে হবে? এখানে আনলেই তো হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ এখানে 180 ডিগ্রি ঘোরানোর কিন্তু কোনো দরকার নেই, অনেক কম ঘোরাতে হবে, রাইট? তো কত ডিগ্রি ঘোরাতে হচ্ছে? পারফেক্ট, কারণ কি এটা দেখো, এই যে এটা টোটাল 360, তো এটা 120 120 করে আছে, তার হাফ ঘুরিয়েছিস, তাহলে 360 ডিগ্রি ঘুরিয়েছিস, সরি 60 ডিগ্রি ঘুরিয়েছিস। ঠিক আছে, ঠিক আছে, এটাই তো ঘুরিয়েছিস। হ্যাঁ, কোনো সমস্যা নেই তো কারো। দেখ স্যার, এই হ্যাঁ, মানে প্রজেকশনটা কি বলে? এটাকে বলে তোর নিউম্যান। এগুলো আইসোমেরিজমের মডিউলে দেখেছিলাম। এগুলো আছে একদম প্রথম দিকে, এরপরে আবার অন্যগুলোও রয়েছে, বোর্ড চেয়ার, ওগুলো এখন আমরা করবো না, ওগুলো আমরা পরে করবো, কারণ ও টাফ হয়ে যাবে অনেক বেশি এখন, মানে ঢুকলে আর বেরোনো যায় না, 2-3টে ক্লাস চলে যাবে। তো ওটা শুধু অ্যাডভান্সডে আসবে, আমি করাবো ওগুলো। এখানেই অনেক ইন্টারেস্টিং জিনিস আছে এগুলোতে, এগুলোর থেকে অনেক ইন্টারেস্টিং কোশ্চেন বেরিয়ে আসবে। হয়েছে? এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলে কতটা রোটেশন হলো, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ডাইহেড্রাল অ্যাঙ্গেল। থিটা, আরও নাম আছে টরশনাল অ্যাঙ্গেল। টরশন পড়েছিস তোরা? ফিজিক্সের টার্ম, নামটা শুনেছি। ওয়ান কাইন্ড অফ রোটেশনাল স্ট্রেন আর কি। না না, টর্কটা আলাদা, টর্ক আলাদা। একটা সামনেও ছিল। হয়েছে? আচ্ছা, এক্ষুনি আমরা কি দেখলাম? কোন কনফরমেশনটাতে স্টেবিলিটি বেশি? স্ট্যাগার্ড। তাহলে ডেফিনেটলি এক্লিপসের স্টেবিলিটি কম। আচ্ছা, স্টেবিলিটি বেশি মানে এনার্জি কম। তাহলে স্ট্যাগার্ড কনফরমেশন আর এক্লিপস কনফরমেশনের মধ্যে ডিফারেন্সটা এনার্জি কম বেশি, তাই তো? তাই তো হবে। একটা জিনিস মাথায় রাখো তাহলে, তাহলে স্ট্যাগার্ড জিনিসটা কি? কম এনার্জি। যেটা কম এনার্জি সেটার নাম দেওয়া হয়েছিল স্ট্যাগার্ড। বোঝার চেষ্টা করো, ডোন্ট গো, মানে কি বলবো, আমরা জেনারেলি যেটা করি সেটা করো না। মানে কি করি আমরা? স্ট্যাগার্ড দূরে দূরে আছে তাই এনার্জি কম না, যেহেতু এনার্জি কম সেহেতু স্ট্যাগার্ড। ঠিক আছে, নালে কিন্তু মিস হবে অনেকগুলো কনসেপ্ট, আমি বলে দিচ্ছি, তুমি বুঝতে পারবে কিছুক্ষণ বাদে কেন এটা আমি বলছি। সেটা তো তুই দেখছিস, কিন্তু সায়েন্টিস্ট কি দেখেছিল? হ্যাঁ, এনার্জি কম দেখেছিল, তারপরে ওটাকে অ্যানালিসিস করে তো স্ট্যাগার্ড এসছে না, তারপরে তো সেটার এক্সপ্লেনেশন এসছে, এইভাবে যাবে। আচ্ছা, তো এখানে আমি দিচ্ছি এনার্জি, ঠিক আছে, আর এখানে দিচ্ছি আমি ডাইহেড্রাল অ্যাঙ্গেল। সো প্রথমে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কত আমার? একদম প্রথমে 0, তাহলে একদম 0 রয়েছে এখানটাতে। ডাইহেড্রাল 0-তে আমার এনার্জি বেশি না এনার্জি কম? এনার্জি বেশি, তাহলে আমি এখান থেকে শুরু করব। ঠিক আছে, এবার আমার আস্তে আস্তে করে ডাইহেড্রাল অ্যাঙ্গেল কি হচ্ছে? বাড়ছে, তার মানে আস্তে আস্তে করে দূরে যাচ্ছে, রিপালশন কমছে, এনার্জি কমছে, স্টেবিলিটি বাড়ছে। এনার্জি, সোজা কথা, এনার্জি কমছে, আমার তো এনার্জি কমাতে হবে, এনার্জি কমার ডায়াগ্রাম। ঠিক আছে,
কমে এত দূরে এলো, তারপরে আবার বাড়তে থাকবে, ঠিক আছে? ইট উইল গোস। কেন কেন বাড়ছে? আর চলো, এটা কত ডিগ্রি তাহলে? সব থেকে এনার্জি কমে গেছে, সব থেকে এনার্জি কমে গেছে মানে কি? স্ট্যাগার্ড। সব থেকে এনার্জি কমে গেছে মানে স্ট্যাগার্ড, সব থেকে এনার্জি স্ট্যাগার্ড মানে কত ডিগ্রি আসছে আমার? বুঝতে পারছো আমি কীভাবে করছি? এনার্জি কমে গেছে, এনার্জি কমা মানে স্ট্যাগার্ড, স্ট্যাগার্ডে কত ডিগ্রি আছে আমি চেক করছি, তারপরে আমি বসিয়ে দিচ্ছি এখানে 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি থেকে বাড়লে তখন তো আবার কাছে এবার আমরা আবার চেক করবো 60 থেকে যদি আমি একটু বাড়াই তাহলে মোটামুটি এরকম জায়গায় চলে আসছে, কিন্তু তখন কি এর থেকে ডিস্টেন্স কমে যাচ্ছে না? হ্যাঁ, তখন তো আবার রিপালশন বাড়বে, তাহলে আবার এনার্জি বাড়বে। 60 থেকে যেই বাড়তে যাবে আবার টক 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 করে বেড়ে যাবে, এখানে আবার এরকম করে চলতে থাকবে, ঠিক আছে? এই সাইনোসয়েডাল কার্ভ, ঠিক আছে? এটার মধ্যে এটা কি এনার্জি কম, এনার্জি কম মানে কি? স্ট্যাগার্ড। এনার্জি কম মানে স্ট্যাগার্ড, এটা একদম মাথায় বসিয়ে নাও। আর এনার্জি বেশি মানে এক্লিপসড। বলো। হ্যাঁ বললাম তো সাইনোসয়েডাল কার্ভ। সাইনোসয়েডাল তো এরকমই হয় না? সাইনের কার্ভ কসের কার্ভ তো এরকমই হয়। হ্যাঁ ওটা নিচে যায় আমি জানি, বাট হ্যাঁ ঠিক আছে, ওয়েভটা এরকমই হয়। হয়ে গেল, সবার হয়েছে? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো না এখনও পর্যন্ত, কারণ কী বলো তো এইটার লিঙ্ক নিয়ে তো আমি এগোবো, সেই জন্য একটু ডাউট থাকলে জিজ্ঞেস করে নিলে আমার সুবিধা হবে। আচ্ছা এদিকটা মুছছি। হ্যাঁ, মানে বেশি কম এনার্জি মানে কম এনার্জি মানেই স্ট্যাগার্ড, ব্যাস তুই এটা মাথায় একদম ঢুকিয়ে দিই। অ্যাঙ্গুলটা হচ্ছে 60 আর তারপর না 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 না, কি বললাম? ডোন্ট কনফিউজ। কম এনার্জি মানে স্ট্যাগার্ড। এবার অ্যাঙ্গেল কত হবে সেটা আমরা দেখবো। আবার ওখানেও তো ওই হতেই পারে কোনো জায়গায় 60 ডিগ্রিতে তোর সব থেকে কম এনার্জি পাওয়া যাচ্ছে না, তাহলে কি 60 হবে না? হ্যাঁ অন্য কম্পাউন্ড হতে পারে তো কোনো, আমি বলছি না হবেই, বাট হতে তো পারে। আমি কি বলবো? কম এনার্জি মানে স্ট্যাগার্ড। তুমি শুধু দেখবে কম এনার্জি কোনটা, সেটা নাম দিয়ে দেবে স্ট্যাগার্ড। বলো, এগোচ্ছি। আচ্ছা এবার দেখো কনফরমেশনে আমাদের যে এই বন্ড, পুরো এনার্জির গল্পটা কোথা থেকে আসছে? বন্ড পেয়ার রিপালশন, ঠিক তো? তো এখানে খুব বেশি ডিস্টেন্স তো এদিক ওদিক হয় না, তাই জন্য হিউজ এনার্জি ডিফারেন্স যেটা হবে সেটা কিন্তু হয় না। খুব বেশি এনার্জি ডিফারেন্স হয় না কনফর্মার্সদের মধ্যে। আর যদি খুব বেশি এনার্জি ডিফারেন্স না হয়, খুব বেশি ডিফারেন্স ইন প্রপার্টিস হয়তো আসবে না, খুব বেশি মানে অ্যাটলিস্ট ফিজিক্যাল প্রপার্টিতে খুব বেশি ডিফারেন্স আসবে না। তো যদি না আসে তাহলে তা সত্ত্বেও আমরা এটাকে আইসোমার বলি, কিন্তু যেহেতু খুব বেশি ডিফারেন্স আসে না এটাকে আমরা বলি সিউডো আইসোমার্স। তো লেখো। আর আচ্ছা আর একটা জিনিস আছে, যদি দুটো আইসোমারের মধ্যে খুব বেশি ডিফারেন্স না থাকে তাহলে তাদের ইজিলি এক থেকে আর একে কনভার্ট করে দেওয়া যাবে। এটা সত্যি কথা তো। হ্যাঁ হ্যাঁ, জল থেকে যদি তুমি ভেপার করো, ওয়াটার ভেপার করো, তাহলে তো তোমাকে অনেক এনার্জি দিতে হয়, মানে ইউ গাইজ নো ইট। বাট যদি জল আর ভেপারের মধ্যে, ওয়াটার ভেপারের মধ্যে যদি, মানে লিকুইড ওয়াটার আর ওয়াটার ভেপারের মধ্যে যদি কোনো ডিফারেন্স না থাকতো তাহলে কি এনার্জি দিতে হতো? হতে হয় না। দ্য বেস্ট, আমি পড়াবো এরপরে, তুমি যখন থার্মোডাইনামিক্স তারপরে কাইনেটিক থিওরি যখন পড়বো তখন আমরা পড়াবো এটা। লাইক দেয়ার ইজ এ পয়েন্ট কল্ড ক্রিটিক্যাল পয়েন্ট। হোয়াট হ্যাপেন্স ইন ক্রিটিক্যাল পয়েন্ট? ক্রিটিক্যাল পয়েন্টে কী হয়, লিকুইড আর ভেপারের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তাহলে যদি ক্রিটিক্যাল পয়েন্টে চলে যেতে পারো তুমি সামহাও, মানে ওই মানে ক্রিটিক্যাল প্রেশার ক্রস করে দিলে, ইউ ডোন্ট হ্যাভ টু গিভ লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন, ইট বিকাম জিরো। এবং এটা করা হয়, দিস ইজ ডান। প্রেশার বাড়িয়ে দেওয়া হয়, প্রেশার বাড়িয়ে ক্রিটিক্যাল প্রেশারের উপরে নিয়ে চলে যাওয়া হয়, ঠিক আছে? ধরো আমি তোমাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাচ্ছি, বলছি তোমার নাইট্রোজেন ধরো, নাইট্রোজেন গ্যাস এটা, ঠিক আছে? এবার নাইট্রোজেন ধরো তুমি লিকুইড করলে, লিকুইড করে তারপরে তুমি চাও ওটাকে ভেপার করতে চাও, এবার লাস্টে ফাইনালি তুমি ভেপার করে লোককে দেবে, ঠিক আছে? তোমার লোকের নাকে না, মানে অন্য কাজে লাগে সেখানে দেবে, ঠিক আছে? তো সেখানে যখন দেবে তুমি, এবার তো ভেপার করতে হবে, ভেপার করতে তো এনার্জি লাগে, ঠিক আছে? তো হ্যাঁ তুমি বলছো স্যার অ্যাটমসফিয়ারে রেখে দেবো ভেপার হয়ে যাবে, অত সোজা নয় বিষয়টা। অ্যাটমসফিয়ারে রেখে দিলে ভেপার হয়ে যাবে, বাট ইউ আর টকিং অ্যাবাউট কন্টিনিউয়াস সাপ্লাই, ঠিক আছে? অবশ্যই হবে, অ্যাটমসফিয়ারেই করা হয় জেনারেলি। বাট আমি সেম কাজটা কী করব ভালো হওয়ার জন্য, আমি আগে নাইট্রোজেনের প্রেশারটা বাড়িয়ে দেবো, কিচ্ছু না, লিকুইড নাইট্রোজেনকে পাম্প করে প্রেশার বাড়িয়ে দেবো, 40-50 অ্যাটমসফিয়ারে নিয়ে যাবো। ওটা বোধহয় 34 না 37 হয় ক্রিটিক্যাল প্রেশার ওদের। তো নিয়ে গেলাম, তারপরে জাস্ট অ্যাটমসফিয়ারে ফেলে দিলাম, লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশনটাই লাগবে না, আমার হিট লোড কমে যাচ্ছে পুরো।
আমার ওটা বাদ, শুধু স্পেসিফিক হিট। লিকুইড থেকে গ্যাস করতে যেটুকু স্পেসিফিক হিট লাগবে ওইটুকু দিলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, তো এই কনসেপ্টগুলো কিন্তু ইউজ করা হয়। যাই হোক, এটা আবার অন্যদিকে চলে গেলাম। তো বেসিক আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে হলো, আমার যদি এটা না লাগে তাহলে ইজি টু কনভার্ট। তো এই যে কনফর্মার্সগুলো, দে আর রেডিলি ইন্টার কনভার্টিবল অ্যাট রুম টেম্পারেচার্স। এবার লেখো, কনফর্মার্স হ্যাভ লেস ডিফারেন্স ইন এনার্জি and hence they are easily interconvertible at room temperatures. Conformers less different in Energies, Properties, sir? huh? Less difference of energy and hence they are easily interconvertible at room temperature. Very easily they can be converted from one form to other, maybe from eclipse to scattered and vice versa. ঠিক আছে, ফুল স্টপ। পরের লাইন, the more stable form is in dynamic equilibrium with the unstable forms. বুঝতে পারছো, যেরকম থাকে আমাদের ইকুইলিব্রিয়ামও যেরকম থাকে, ডাইনামিক স্টেবল আনস্টেবল দুজন একে অপরের মধ্যে কনভার্ট হচ্ছে, অ্যান্ড দে আর ইন ডাইনামিক ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার, In dynamic equilibrium? উইথ ইচ আদার। With the unstable forms, no? the most stable form. Sir, temperature. The most stable form are in dynamic equilibrium with the other unstable forms. ठीक है, most stable forms are in dynamic equilibrium with other unstable forms. হয়ে গেল? So as they have very less difference in energy, they are called pseudo isomers. So basically they are not true isomers. ठीक है, কোথায় কোথা থেকে ওই তো As they are very less difference in energy, they are called pseudo isomers. আমাকে একটা জিনিস বলো, হোয়াট ইজ দ্য ডাইহেড্রাল অ্যাঙ্গেল ইন দিস কেস? 80 degree? না, না, তাহলে 40 ডিগ্রি, কারেক্ট, 40 ডিগ্রি, বিকজ দিস ইজ দ্য অ্যাঙ্গেল না, শর্টেস্ট অ্যাঙ্গেলটা নেবে সব থেকে কম যেটা 40 ডিগ্রি। 40 degree. সো এখানে থিটা হচ্ছে হলো 40 ডিগ্রি। সো এখানে ডেফিনেটলি রিপালশন অ্যাটলিস্ট স্ট্যাগার্ড কনফরমেশনের থেকে বেটার হবে রিপালশন, তার মানে এনার্জি একটু বেশি হবে স্ট্যাগার্ডের থেকে, তাই তো? কারণ 40 ডিগ্রি মানে কাছে চলে এসছে, তাদের মধ্যে রিপালশন হবে, তাহলে একটু বেশি হবে রিপালশন। রিপালশন যদি বেশি হয় এনার্জি বেশি হবে। এই ফর্মটাকে বলা হয় এটা। সো হিয়ার দ্য থিটা ইজ লেস দ্যান 60 এই ক্ষেত্রে বলছি, অ্যান্ড ডেফিনেটলি মোর দ্যান 0 ডিগ্রি। সো এই ফর্মটাকে বলা হয় স্কিউ অথবা গস ফর্ম। ঠিক আছে, এগুলো কোন এরিয়া তাহলে? এগুলো এই এরিয়াগুলো। এই এরিয়াতে যদি কোনো কনফর্মার থাকে তাহলে সেকে বলবো আমরা স্কিউ অথবা গস ফর্ম, বিকজ দেয়ার এনার্জি ইজ লেস, অ্যান্ড আফটার দ্যাট উই অ্যানালাইজ দ্যার অ্যাঙ্গেল ইজ লেস দ্যান 60 ডিগ্রি, ডাইহেড্রাল অ্যাঙ্গেল। ঠিক আছে, হ্যাঁ, এইটা বুঝতে পেরেছি সেটা কেন 40 ডিগ্রি হচ্ছে। হ্যাঁ, তো এখানে তোর ডিস্টেন্সটা কমে গেল। হ্যাঁ, ডিস্টেন্স কমে গেলে রিপালশন একটু হলেও তো বেশি হবে,
কারণ কি এইখানে তো একটু বেশি ছিল, 60 ছিল, 60 থেকে 40 হয়ে গেছে, রিপালশন একটু বাড়বে, রিপালশন বাড়লে এনার্জি কমবে, এনার্জি বাড়বে, বাড়বে তো কার থেকে বাড়বে? স্ট্যাগার্ডের থেকে। এবার স্ট্যাগার্ডের এনার্জি কোথায় ছিল? এইখানে ছিল। তার মানে এই স্ট্যাগার্ড আর এক্লিপসের মাঝামাঝি যে এরিয়াটা, এইখানে যে কনফর্মালগুলো থাকবে এই এনার্জি রেঞ্জে, তাকে আমরা স্কিউ অথবা গস কনফর্মাল বলবো। এবার এই ক্ষেত্রে দেখা গেল এগুলোর অ্যাঙ্গেল 60 থেকে কম হয়। আচ্ছা এবার হ্যাঁ গস, হ্যাঁ গছে গছে চলবে, সমস্যা নেই, স্পেলিং ঠিক থাকলেই হবে। না না, আমাদেরই এটা প্রবলেম, উই মেক ফান অফ ইচ আদার অন দ্য বেসিস অফ হাউ দে স্পেল। অথচ দেখ বিদেশে কিন্তু এক একজন এক এক রকম স্পেল করছে, কেউ কিছু বলে না কিন্তু। ইট ডিপেন্ডস অন মাই অ্যাকসেন্ট, না উই ক্যান ইউজ এনিথিং। হ্যাঁ, ওটা কোনো টেনশন নেই। স্পেলিং আমার যেটা সুবিধা হচ্ছে আমি সেটা বললাম, মানে তোমার ইয়েটা প্রোনাউন্সিয়েশনটা, হ্যাঁ স্পেলিংটা ঠিকঠাক লিখলেই হলো। লোকে আজকাল না বুঝলে বেশি দাম দেয়, বুঝলে বেশি দাম দেয় না, তাই না? তুই যদি বুঝতে পারছিস, যা বলছে সব বুঝছিস, তার কোনো ভ্যালু নেই, ও কিছু জানে না। আর যদি যা বলছে কিছু বুঝতে পারছিস না, হ্যাঁ আরে আছে এরকম প্রফেসর কত গাদা গাদা, উনি অনেক জানেন, আর আমি কিছু বুঝতেই পারছি না, উনি অনেক জানেন যে না আমার কী হবে, কিছু বুঝতে পারছি না। মানে আমি নাম করে বলছি, অনেক ওয়েল নোন প্রফেসর, ঠিক আছে, অনেক ওয়েল নোন প্রফেসর, আমি নাম করে বলছি প্রফেসর পি রায়, ঠিক আছে, তো একজন প্রফেসর, তুমি খোঁজ নিলে পাবে, নেটে ফেটে সার্চ করলেও পেয়ে যাবে। সে পড়াতো যখন, হ্যাঁ কী যে পড়াতো মানে ভগবান জানে, আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ লোকটা ভালো, এমনি লোকটা ভালো, মানে কথা বলা, হ্যাঁ ও থার্মোডাইনামিক্স পড়াতো, ঠিক আছে, ও থার্মোডাইনামিক্স তো এমনি মানে ফালতু সাবজেক্ট আর কি, তার উপরে আবার উনি পড়াচ্ছেন এই নিউমেরিক্যাল অ্যানালিসিস, ম্যাথমেটিক্স, এই ওই করে মানে একদম বিচ্ছিরি অবস্থা বানিয়ে দিত। একটা স্টুডেন্ট, আমি গ্যারান্টি দেবো যারা বসে থাকতো ক্লাসে কেউ বুঝতো না, বাট হি ওয়াজ নোন টু বি এ ভেরি নলেজেবল ম্যান, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওনার 2-3টে ক্লাস করেছিলাম, কয়েকটা সেমিনার টেমিনারে, ঠিক আছে। হ্যাঁ মুখটা খানিকটা আইনস্টাইনের মতনই, ঠিক আছে। তো না বাট হ্যাঁ না না অলরেডি উনি ভালো প্রফেসর, উনি অনেক জানেন, এতে কোনো সন্দেহ নেই, বাট আমি বুঝতে পারতাম না, আমি না, কেউই বুঝতে পারতাম না। না না আরে ভাই, বোঝানোর তো ইন্টেনশন থাকতে হবে না। উনি আসতো পড়াতো, আমি যে 2 দিন দেখেছি, ইট ইজ অনলি বাই 2 ডে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আর একজন ছিল বিকে দত্ত বলে, ঠিক আছে, তো ওটাও সার্চ করলে পেয়ে যাবে, বিকে দত্ত, দেখ বিকে দত্ত, দেখ বিকে দত্ত, দেখ, হ্যাঁ হি ওয়াজ এ মাস্টার ক্লাস, ওনার বইও আছে মাস ট্রান্সফারে, ঠিক আছে, বিকে দত্ত। হ্যাঁ ও ওর প্রতিটা কথা তুই শুনতে পারবি, প্রতিটা কথা বুঝতে পারবি। বিকে দত্ত, পিকে দত্ত আছে, পিকে দত্ত আছে, পিকে না না পিকে দত্ত ডিআরডিওতে কাজ করতো, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। পিকে দত্ত থার্মোডাইনামিক্সের বই আছে, ওটা জানি না, ঠিক আছে, ঠিক আছে চল। এ তো এক একজন এক রকম হয়, ইউ হ্যাভ টু কনফরমেশন অফ প্রোপেন, বাট দে আর অল নলেজেবল পার্সনস। এক একজনের সবাই যে বোঝাতে পারবে এমন তো কোনো ব্যাপার নেই, নলেজ তো প্রচুর থাকে। আমি যাই না, আইনস্টাইন ছিলাম, আমার লেভেল ছোট ভাই, ওই লেভেলে যাই না আমি, না 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 ওটাও আমি জানি না, ওই লেভেলে আমি জানি না, আমি কী করে বলবো। আমি জানি, দেখেছি এদেরও ডেফিনেটলি নলেজ আছে। আরে রিসার্চ করেছে, গাদা গাদা রিসার্চ পেপার বার করেছে, নলেজ নেই বললে হবে সব ফালতু কথা। হ্যাঁ কে বিকে দত্ত? আগে ইউনিভার্সিটি অফ ক্যালকাটাই ছিল, এখন খড়গপুরে চলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এর আগে ইউনিভার্সিটি অফ পেট্রোনাসে ছিল মালয়েশিয়াতে। হ্যাঁ এখন কোথায় আইটি খড়গপুর, তাহলে চলে গেছে এখন আইটি খড়গপুর। হ্যাঁ ও রিটায়ার করে গেছে, এখন হয়তো ভিজিট করে এদিক ওদিক। ভালো লোক। বিকে দত্ত নাকি এমন লোক ছিল ওদের কলেজের থেকে শুনেছি আমি, অন্য কোনো টিচার সিলেবাস শেষ না করতে পারলে ও আলাদা করে ওটা সিলেবাসটাও শেষ করে দিত।
ভালো লোক ছিল। হুম, আচ্ছা এবার দেখো উই আর টকিং অ্যাবাউট প্রোপেন। সো ফার্স্ট প্রোপেনটাকে এঁকে নিয়ে নাহলে আবার গন্ডগোল হয়ে যাবে। CH3 CH2 CH3। এবার দেখো প্রোপেনের কিন্তু এখানে দুটো টাইপের তোমার সিগমা বন্ড আছে। একটা এইটা, মানে দুটো টাইপ না, ব্যাপারটা সেম। একটা হলো C1 C2 আর একটা হলো C2 C3, তাই তো? হ্যাঁ, আমি কিন্তু এখানে C2 C3 নিচ্ছি, ঠিক আছে? C2 C3 সিগমা বন্ডটা যদি দেখো C2 C3, তাহলে 2 নম্বর কার্বনে দুটো হাইড্রোজেন আছে, আছে তো? আর একটা CH3 আছে, ঠিক? আর 3 নম্বর কার্বন মানে এই গোলটা, হ্যাঁ, এটা যদি এক্লিপস থাকি তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন। বুঝে নাও, এটা কিন্তু একটুখানি ক্রিটিক্যাল হবে বোঝাটা, তো একটু বোঝার চেষ্টা করো, পারবে, ডেফিনেটলি পারবে। C2 C3 সিগমা বন্ড কোনটা নিয়েছি আমি? এই সিগমা বন্ডটা নিয়েছি, এই সিগমা বন্ডটা। তাহলে আমার সামনের কার্বন কোনটা? এইটা। পিছনে কার্বন কোনটা? এইটা। তো সামনের কার্বনে একটা CH3 আছে আমি দেখিয়েছি, একটা H আছে দেখিয়েছি, আর একটা H আছে দেখিয়েছি। বুঝতে পেরেছ? পিছনের কার্বনে দেখো তিনটেই H আছে, ঠিক? ওকে, সো দিস ইজ eclipsed conformation of propane, perfectly eclipsed, কোনো সমস্যা নেই। So here was it eclipse মানে eclipse নয়, এটা তুমি তো এঁকেছো মানে শিওর এখানেই থাকবে এটা তো eclipsed conformation। মানে এরকমই স্ট্রাকচার আছে, আমরা দেখে বুঝতে হবে। eclipse মানে কি? সামনের গুলো পিছনের গুলোকে ঢেকে দেবে, তো ঢাকছে না কি ঢাকছে না এখানে? হ্যাঁ ঢাকছে, বাস, তো এটা eclipsed। কি করে জানছো মানে এখানেই থাকবে, মানে এখানে আর থাকবে না, মানে সাইডে ঠিক আছে, আমি eclipse ড্র করেছি, আমি অন্য কিছু ড্র করিনি। তুই যেখানে খুশি যা খুশি ড্র করতে পারিস, নো প্রবলেম সেটা। কি ঢেকে দিচ্ছে তো, শেষ চোখে ঢেকে দিচ্ছে, দেখতে পাবি না তুই, বুঝতে পারবি। আর আরও একটু টাইম এগো, বুঝে যাবে, একটু টাইম এগো বুঝে যাবে, তারপর না বুঝতে পারলে বলিস। আচ্ছা, এবার দেখ তোদের একটা স্পেসিফিক জিনিস দেখাচ্ছি। C2 C3 যখন আমি আঁকছি তখন এটা eclipse, নো ডাউট অ্যাবাউট ইট, ঠিক আছে? কিন্তু যদি C1 C2 আঁকি তাহলে কি হবে? C1 এ এখানে H, এখানে H, এখানে H, ঠিক আছে? C2 তে একটা CH3 আছে না? সবাই বুঝতে পেরেছো এটা? C1 মানে এই কার্বনটা, এর তিনটেই H আমি ড্র করে দিলাম। আর C2 মানে কি? দুটো H আছে আর একটা CH3 আছে, হ্যাঁ? তাহলে এখানে CH3, এখানে H, এখানে H। ক্লিয়ার সবার কাছে? দেখো, কোনো সমস্যা থাকলে বলো আমাকে। ক্লিয়ার তো? আচ্ছা, নাও দিস ইজ অলসো eclipsed, বাট দিস ইজ নট eclipsed বিকজ এ হাইড্রোজেন ক্যানট eclipse a CH3 গ্রুপ। হ্যাঁ, সো এটাকে কিন্তু তুমি এইটাকে তুমি কি বলতে পারো? বুঝতে পারছো তো? হাইড্রোজেন ক্যানট eclipse a CH3 গ্রুপ। এদের দুজনে এনার্জি সেম হবে কিন্তু, তাই না? এনার্জি সেম হবে কি হবে না? দেখো বলো। হ্যাঁ, ডিফারেন্স হবে এনার্জি না, সব বন্ডের মধ্যে ডিস্টেন্স সেম, স্ট্রেট লাইন। হ্যাঁ, তাহলে এখানে এটাকে আমি নাম দিতে পারি eclipse, এবং মানুষকে বোঝাবো কি করে যে এটা তো সত্যি eclipse হচ্ছে না? হ্যাঁ, এটাকে বলা হয় পার্শিয়ালি eclipsed, ঠিক আছে? মানে ওই দুটো তো একটু তো করছে, একদম করছে না তা তো না, ঠিক আছে? আর এটাকেও করছে, হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট, পার্শিয়ালি eclipsed, যদিও এনার্জিতে কোনো ডিফারেন্স হচ্ছে না। এটা যে উল্টে আছে, ঠিক আছে? না, এটা কি বলো তো, এই জিনিসটা তুমি যদি আর একটু মাথা খাটাও, এই কনফার্মেশনটা কে যদি পিছন থেকে দেখো তাহলে এটা দেখবে, হ্যাঁ ওটাই তো বলছে, উল্টে তাই না? হ্যাঁ, তো এই দুজনের মধ্যে কোনো ডিফারেন্স নেই কিন্তু, ওটা তুমি কোন ডাবল বন্ড মানে হ্যাঁ। সিগমা বন্ডের, কারণ ওইটা তো অ্যাকচুয়ালি দুটো সিগমা বন্ড এখানে তোমার ইকুইভ্যালেন্ট, দুটো সিগমা বন্ড এখানে ইকুইভ্যালেন্ট, আলাদা কিছু নয়। এটা সামনেরটা কোন দিক দিয়ে দেখবে তার উপর ডিপেন্ড, কিন্তু হ্যাঁ যদি পিছন থেকে দেখো তাহলে এরকম দেখতে পাবে, ইট উইল বি পার্শিয়ালি eclipsed, মানে পুরোপুরি তো ঢাকবে না, কারণ হাইড্রোজেন CH3 সবাইকে ঢেকে দিতে পারে না, হাইড্রোজেন হাইড্রোজেনকে ঢাকতে পারে, দ্যাটস ইট। সেই কি আর হবে এটা মানে হলো তুমি বাঙালি তো না, তো বাংলায় কথা বলো। স্যার
কেমিস্ট্রিটা কোথায় কি ঠিক আমাদের সাথে কোনো কিছু partially eclipse, তাই তো? হ্যাঁ Partial eclipse. পার্শিয়াল এক্লিপস না মানে এইদিকে দেখে হয়েছে Essentially এরা same compounds, শুধু আলাদা আলাদা perspective. আমি ব্যাপারটা বোঝালাম তোমায়, কারণ আছে, কোনো কোনো বইতে এটা করে দেওয়া নেই প্রোপেনের জন্য, বিকজ দিস হ্যাজ নো মিনিং। আচ্ছা এবার দেখো, এটা যদি স্ট্যাগার্ড করতে হয়, পিছনে কার্বনটাকে স্ট্যাগার্ড মানে কি, লিস্ট এনার্জি। লিস্ট এনার্জি মানে ওই তোমার একটু দূরে করতে হবে মালটাকে, তাই তো? তাহলে আমি কত ডিগ্রি ঘোরাবো বলো? হ্যাঁ 60 করে দেখি না, তার থেকে কিছু বেটার করা যাবে কি না। আগে 60 তো করি, তারপরে দেখবো। 60 করলে এখানটা চলে আসবে এইচ, তাহলে এখানে কত অ্যাঙ্গেল হলো? ডায়াড্রাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি। এর থেকে কি তুমি বেটার করতে পারো? করতে পারো না, অর্থাৎ এটাই স্ট্যাগার্ড হবে, অর্থাৎ এটাই স্ট্যাগার্ড হবে এখানে। এটাই এখানে স্ট্যাগার্ড হবে, এখানে আর কিছু করার দরকার নেই। তো এখানে শুধু CH3 আর H এর মধ্যে অ্যাঙ্গেলটা চেক করবে, ঠিক আছে? ফার্স্ট কার্বনের CH3, সেকেন্ড কার্বনের H, তাই তো? সামনের কার্বনের CH3, পিছনের কার্বনে H, অথবা ভাইসা ভার্সা। সামনের কার্বনের CH3 যে বন্ডটা আছে তার সাথে পিছনের কার্বনের Hটার বন্ডটা চেক করবে, ব্যাস। কোনটা বাবা? পার্শিয়ালি স্ট্যাগার্ড। দেখো পার্শিয়ালি স্ট্যাগার্ড হওয়া মানে কি সেটা ভাবো, তাহলে আমি অ্যান্সারটা দিতে পারবো। তুমি ভাবো তোমার ইয়েরটা দেখি, কোনটাকে ঢাকবে? ঢাকতে পারবে না, না কি করে ঢাকবে? তোমার তো CH3 এখানে, এখানে তো ঢাকাঢাকির কেস তো শুধু এক্লিপসড হবে, ঢাকাঢাকির তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ তুমি বলতে পারো 60 থেকে কম থাকলে কি হবে, 0ও নয় 60ও নয়, স্কিউ হবে, অথবা গস, ঠিক আছে? পার্শিয়ালি এক্লিপস আর এক্লিপসের মধ্যে খুব একটা এনার্জি হেরফের নেই। না, এবার আমরা পড়বো কনফরমেশন অফ বিউটেন। প্রোপেন হয়ে গেল, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা তোমাদের এটা লেখা হয়ে গেছে? আমি মুছে দিলাম তাহলে, হ্যাঁ হয়ে গেছে সব? বিউটেন আমি এখান থেকে শুরু করছি, ঠিক আছে? অনেকগুলো আঁকা আছে এখানে। আচ্ছা এবার দেখো, বিউটেন যদি তুমি এমনি যদি বন্ড লাইন ডায়াগ্রাম আঁকো, বিউটেনের এটা হবে 1 2 3 4, ঠিক তো? তাহলে এখানে আমি কোন কোন বন্ড নিতে পারি সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো এখানে যেমনি C1 C2 নেওয়া যেতে পারে, C2 C3ও নেওয়া যেতে পারে, হ্যাঁ ঠিক না? C1 C2 যেমনি নেওয়া যেতে পারে, C2 C3ও নেওয়া যেতে পারে। তো প্রথমে আমি C1 C2 বন্ড নিচ্ছি, হ্যাঁ? তো ফার্স্টে আমি রোটেট করবো কোনটা, C1 C2 বন্ড রোটেশন। C1 C2 বন্ড রোটেশন। তো C1 আর C2 যদি দেখো, ফার্স্টে যে C1টা আছে, আমি পুরো ইয়েতে করছি আমাদের নিউম্যান প্রজেকশনে, ফার্স্টে যে C1টা আছে এটা তো সামনের দিকেরটা নেবো। তো এটাতে কী আছে, কি আছে এই কার্বনটার সঙ্গে? শুধু হাইড্রোজেন, সবাই বুঝতে পেরেছো? এটা শুধু হাইড্রোজেন আছে, কোনো কার্বন নেই। আচ্ছা পিছনের কার্বন মানে C2, এটার সঙ্গে কি আছে? একটা কার্বন আর দুটো, একটা কার্বন নয়, একটা ইথাইল আর দুটো হাইড্রোজেন, হ্যাঁ ঠিক তো? তো এটা যদি এক্লিপস বানাই, আমি এরকম বানাতে পারি C2H5 হ্যাঁ H, ক্লিয়ার? এটা কি কনফরমেশন হবে তাহলে? কেন ভাই? না হ্যাঁ কারেক্ট, পার্শিয়ালি এক্লিপস, কারেক্ট। ভাবতে পারছি না। হ্যাঁ, আর এটা যদি উল্টো দিক দিয়ে দেখো, তাহলে এক্লিপস ফুললি এক্লিপস, তাহলে এটাকে আমরা এক্লিপস কনফরমেশন বলতে পারি। এবার আর দুটো দেখে একে দেখালাম না, হ্যাঁ? এটাকে আমরা এক্লিপস কনফরমেশন বলতে পারি। আচ্ছা এবার এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি আমি। আচ্ছা এটাকে এক্লিপস বলবো নাকি এটাকে উল্টো করে দেখলে সেটাকে এক্লিপস? উল্টো করে দেখলে অ্যাকচুয়ালি এক্লিপস বলা উচিত, বাট ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার, কম্পাউন্ড তো সেম থাকছে, এনার্জি সেম থাকছে, সো একটাই তো নাম দেবে না, দুটো নাম তো দেবে না, ঠিক আছে? মানে টু মেক থিংস ইজিয়ার আমি আগেরবার দেখিয়ে দিলাম কি কোনটাকে ফুল এক্লিপস বলে, কোনটাকে পার্শিয়াল এক্লিপস বলে। এবার এটাকে তুমি পিছন থেকে দেখো দরকার হলে, তাহলে তো ফুল এক্লিপস হবে, তো তাহলে এক্লিপসটি লেখো। আচ্ছা
এবার কি আমার ডেফিনেটলি 60 ডিগ্রিতে সব থেকে বেশি ডিস্টেন্স থাকবে, তাহলে এখানে এটাই লিস্ট এনার্জি, হ্যাঁ এটা স্ট্যাগার্ড। এনিথিং ইন বিটুইন স্কিউ অর গস, এটা হলো C1 C2 রোটেশন, C1 C2 রোটেশন, রাইট। এবার আমরা করব C2 C3 রোটেশন, যেটা কনফার্মেশন অফ যদি পরীক্ষায় জানতে চাই তখন তো আমরা পার্শিয়াল এক্লিপস দেব না। কে কোন পরীক্ষায় জানতে চাই? কিন্তু মানে তুই বল কোন পরীক্ষায় যাবে? হ্যাঁ মেন্সে কি দেবে তোকে? মেজর অপশন দেবে। অপশন, তাহলে অপশন তোর মনে হয় অপশনে পার্শিয়াল এক্লিপস আর এক্লিপস দুটো দেবে? শুধু এক্লিপস দিলে তাহলে যদি 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 C1 C2 বন্ড রোটেশন দেয় তাহলে শুধু এক্লিপসটি দেবে, ঠিক আছে, মানে এই প্রোপেনের, এই সরি বিউটেনের আর যদি গোলানোর জন্য দেয় আমার সময় মানে দেবে না। গোলানোর জন্য কি দেবে? গোলানোর জন্য দিতে পারবে না তোকে। ওরা জেনে গেছে তুমি এটা শিখে এসছো তো। হ্যাঁ গোলানোর জন্য দিতে পারবে না, এটা এক্লিপসটি ধরা হয়, এটা পার্শিয়ালি এক্লিপস হবে না, ঠিক আছে। ঠিক আছে। ওটা আগেরবার বোঝানোর জন্য করেছি আমি, এবার তুমি বুঝতে পারবে কেন বোঝানোর জন্য করলাম, ওটা বেশি বোঝানো ভুল হয়ে গেছে। আচ্ছা এবার বুঝতে পারবে কেসটা, কারণ এটা এইখানে কাজে লাগে, C2 C3 বন্ড রোটেশন, ঠিক আছে। তাহলে আমরা কি দিয়ে শুরু করব? হ্যাঁ কারেক্ট। তাহলে এখানে বেসিক্যালি ফার্স্টে আমি নিচ্ছি ফুল এক্লিপস, ঠিক আছে। তো ফুল এক্লিপসটা উপরে আমি এখানে মিথাইল দিলাম, এখানে এইচ, এখানে এইচ, ঠিক করলাম তো। দেখো C2-তে C2 কার্বন নাম্বার 2-তে দুটো হাইড্রোজেন আছে, একটা CH3 আছে, ঠিক বুঝেছো কিনা দেখো। মানে লিকুইড হচ্ছে যখন CH3 গুলো এক জায়গায় আছে। না 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 আগে ফুল এক্লিপস আসছি, আগে তুমি 2 নম্বর কার্বনটা দেখে নাও ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা 2 নম্বরে কার্বনের পিছনে আমি 3 নম্বর কার্বন আঁকবো, 3 নম্বর কার্বনেও দেখো একটা CH3 আছে, দুটো এইচ আছে, তাহলে এখানে CH3 করে দাও। দিস ইজ ফুল এক্লিপসড, যে দিক থেকেই দেখো না কেন ইট ইজ ফুল এক্লিপসড। এখানে থিটা কত? 0 ডিগ্রি। এটা তো আমরা বোঝানোর জন্য, মানে যাতে CH3 আছে তুমি বুঝতে পারো, তাই জন্য এরকম দেখায়, আদারওয়াইজ তো 0 ডিগ্রি। 60 ডিগ্রি ঘোরাও, দেখো বোঝা গেছে। এটাকে আমি কি কনফার্মেশন বলবো? এটা হচ্ছে স্টার। এটার কি লিস্ট এনার্জি শিওর? দাঁড়া 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 আস্তে আস্তে, এখনও তুই শিওর হোসনি, কারণ এরপরেও আরও আমি ঘোরাবো, ঘোরানোর পরে দেখবো আমি, তারপর নামকরণ করব লাস্টে। 60 ডিগ্রি ঘোরালে এটা আসবে, আরও 60 ঘোরাও। এইটা কোনো চেঞ্জ করবে না, সামনের কার্বনটা যেরকম আছে সেরকম রাখবে। এটা আরও 60 ঘোরালে এই CH3টা এখানটা চলে আসবে না? এইচটা আসবে এখানটায়, আর এখানে আসবে আর একটা এইচ। থিটা ডি ইজিক্যাল টু, এটা কতটা ঘুরলো? 120 ডিগ্রি অবধি ঘুরিয়েছে, ঠিক আছে। আরও ঘোরাও, আরও 60। এখানে চলে আসবে না CH3? হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ ফুল 360 করবো। থিটা ডি ইজিক্যাল টু কত হলো? এটা 180 ডিগ্রি, ঠিক আছে। বুঝতে পারছো তো কী করে থিটাটা ক্যালকুলেট করছি? এইটার সঙ্গে এটা 120 ডিগ্রি, এটার সঙ্গে এটা 180 ডিগ্রি। এর থেকে দূরে কি CH3 থাকতে পারে? না, এটাই ম্যাক্সিমাম। এটা ম্যাক্সিমাম স্টেবিলিটি। ম্যাক্সিমাম স্টেবিলিটি। হুম? এটা হচ্ছে আসল স্ট্যাগার্ড ফর্ম। ইয়েস, সো দিস ইজ স্ট্যাগার্ড ফর্ম। তাহলে বাকি আসছি চিন্তা করতে হবে। এই স্ট্যাগার্ডের আর একটা নামও দেওয়া হয় বিউটেনের ক্ষেত্রে, অ্যান্টিফর্ম।
কেন কি একটা অপোজিটে থাকে পুরো, তাই জন্য অ্যান্টি বলে, ঠিক আছে। আরও 60 ডিগ্রি ঘোরাও। সো আরও 60 ডিগ্রি ঘোরালে এটা চলে আসবে এই জায়গাটাতে, রাইট? CH3 হয়েছে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা এখন, এই অ্যাঙ্গেলটা বলছি আমি, এটা হলো 240 ডিগ্রি, রাইট? মানে কতটা রোটেশন করছে আমি সেটাকে নিচ্ছি। আমি এটার এখনও নাম দেবো না, ঠিক আছে? আমি শুধুমাত্র একটারই নাম দিয়েছি স্ট্যাগার্ড। আমি জানি ওটা লিস্ট এনার্জি তাই জন্য, আর মোস্ট এনার্জি আমি জানি ফুললি এক্লিপস তাই জন্য ওটাতে দিয়ে দিয়েছি। আর অন্যগুলো দেখো আমি কোনোটাতে নাম দিইনি এখনো। গো ফর অ্যানাদার 60 ডিগ্রি। এই CSCটা কোথায় চলে আসবে? এই জায়গাটা। এবার সত্যি কথা বলতে আই এম নট গোয়িং এনি ফার্দার বিকজ 360 ডিগ্রি মানে দ্য স্ট্রাকচার উইল রিপিট দ্য ফার্স্ট স্ট্রাকচার। দেখে নাও, ফার্স্ট স্ট্রাকচারটা রিপিট করবে, তাই না? তো ওটা দেওয়ার দরকার নেই, ওটা তো সেম স্ট্রাকচার আসবে। তো আমাদের এখানে টোটাল আসছে এমনিতেই 6টা স্ট্রাকচার আসছে, দেখো, ঠিক আছে? এবার 120 ডিগ্রি আর 240 ডিগ্রিটা দেখো। 120 আর 240, ইজ দেয়ার এনি ডিফারেন্স? 120 কোন হাইড্রোজেনটা বেসিক্যালি Yes, they are mirror image, but other than that, angle strain অনুযায়ী সব সেম হবে তো। ডিস্টেন্স টু ডিস্টেন্স, বন্ড পেয়ার দেখে নাও 120 আর 240 বলছি, হ্যাঁ ঠিক তো? আচ্ছা, aren't both of them are partially eclipsed? ঠিক কি না? partially eclipsed, তো এটার নাম দাও partially eclipsed, এটার নাম দাও partially eclipsed। আমরা কি বলতে পারি ডিগ্রি 120 ডিগ্রি আর 240 ডিগ্রিটা এনানসিওমার্স? লিখে রাখো। হয়ে গেছে? হ্যাঁ, তোমরা নিজেরাই বলেছিলে এটা, আমাকে কিন্তু বলতে হয়নি। এটা ভেবে দেখো, মিরর ইমেজটা কিন্তু তোমরা নিজেরাই বলেছিলে, এটা কিন্তু আমাকে বলতে হয়নি। তোমরাই তো বললে, কেউ কেউ বললো তো, অস্মিতা বললো তো যে মিরর ইমেজ, তো ওরাই কিন্তু বলে দিয়েছিল যে এই দুটো এনানসিওমার্স, আমাকে কিন্তু কিছু বলতে হয়নি, ঠিক আছে? গুড, 120 আর 240 এনানসিওমার্স। আচ্ছা, নাও উই আর লেফট উইথ অনলি 60 আর 300. Is there any difference between 60 and 300 except the mirror image part? Definitely they are also enantiomers. If you see, they are also enantiomers. Number this 60 degree টা আর দেখো 300 ডিগ্রি টা মিরর ইমেজ, তাই না? আর একটা কি আমরা পাই? They are basically they are same, and they will have energy in between eclipsed and your staggered configuration. So what can be the name? Gauge. Yes, both of these are Gauss conformation. ঠিক আছে, ঠিক আছে, both of these are Gauss conformation. Partially eclipsed. হ্যাঁ, এনার্জি মিনিমাম থাকবে। ওই এনার্জি অনেক ইয়ে হবে তোমার, পার্শিয়ালি এক্লিপসের এনার্জি বেশি হবে। ওটা সিঙ্গার পজারের ফেলতে পারি না, ওটা আমি এক্লিপসের আন্ডারেই দেখছি, অ্যাঙ্গেলের সঙ্গে ম্যাচ করছে না তো। ওটাকে আমি এক্লিপস অ্যাঙ্গেল তো জিরো, অ্যাকচুয়ালি ভেবে দেখো অ্যাঙ্গেল তো জিরো, ঠিক আছে? ওটা এক্লিপস স্ট্যান্ডার্ডই দেখো, কিন্তু কি ফুললি এক্লিপসের থেকে এর এনার্জি কিছুটা কম হবে, বুঝতে পারছো? হ্যাঁ, কম হবে। ফুললি এক্লিপস তো সিএসসি বন্ডের মধ্যে লেন্থ সব থেকে কম, স্যার ওর এনার্জি বেশি হবে তাহলে তো। এর তো লেন্থ একটু বেশি, হ্যাঁ লেন্থ বেশি হলে রিপালশন কম, রিপালশন কম হলে এনার্জি ও হ্যাঁ
ঠিক না? CH3 হ্যাঁ আসছি, ওগুলোতে আসছি, এনার্জিতে আসছি, আমরা স্টেপ বাই স্টেপ এগোই আগে। এটা আর এটা তাহলে গস হবে। গস কেন? এনার্জি ইন বিটুইন থাকবে, আমরা জানি ইন বিটুইন থাকবে, তো এটা স্কিউ অথবা গস ফেলতে পারো। 60 ডিগ্রি আর 300 ডিগ্রিটাকে স্কিউ অথবা গস ফেলে দাও। স্কিউ, হ্যাঁ সেম স্কিউ স্ল্যাশ গস। স্যার পার্শিয়ালি এক্লিপস 240 আর 120 কে বললেন। হ্যাঁ হ্যাঁ, আর 60 আর 300 হলো গস, এইটাকে বলা হয় পি গস, এটাকে বলা হয় এম গস। ঠিক আছে, লিখে রাখো, এটা পি গস, এটা এম গস, এটা লিখে রাখো, পি গস অ্যান্ড এম গস আর এনানসিওমার্স, তাই তো? এনানসিওমার্স তো, পি গস অ্যান্ড এম গস আর এনানসিওমার্স। এটার একটা অ্যাব্রিভিয়েশন আছে, ঠিক আছে তো? আমার এই মোমেন্টে মাথা আসছে না, আমি বলে দেবো তোমাকে পরে, ঠিক আছে? হবে প্যারা আর মেটাই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার দেখো হলো, এবার নেক্সট জিনিসটা আমাদের যেটা বুঝতে হবে এনার্জির কনসেপ্টটা। এনার্জি সব থেকে বেশি এনার্জি কার হবে? যাদের মধ্যে ডিস্টেন্স সব থেকে কম, তাহলে ফুললি এক্লিপসড, হাইয়েস্ট এনার্জি। ঠিক আছে, তারপরে কে আসবে? পার্শিয়ালি এক্লিপসড। ঠিক আছে, পার্শিয়ালি এক্লিপসটাও বেশ হতো, কিন্তু প্রবলেম হয়ে গেল পার্শিয়ালি এক্লিপসটা এই CH3 বন্ডগুলো দূরে চলে গেছে, তাই জন্য এখানে বেশিরভাগ রিপালশনটা এই বন্ড পেয়ার আর এই বন্ড পেয়ারে হবে। ঠিক আছে, তাই রিপালশনটা একটু কম হবে। CH3 যেহেতু এখানে প্রচুর তোমার স্টেরিক রিপালশন হবে এই দুজনের মধ্যে, সেটা এখানে হবে না। এখানে অতটা স্টেরিক রিপালশন নেই, কারণ বাল্কি গ্রুপসগুলো দূরে আছে। স্যার এখানে যারা এনার্জি তাদের এনার্জি মোটামুটি সেমই হবে তো? এনার্জি ওভার বলতে এইটা আর এটা তো, হ্যাঁ হ্যাঁ সেম 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 সেম, এনার্জি সেম। আচ্ছা বুঝতে পেরেছো এটা? হ্যাঁ এটা হাইয়েস্ট, তা লিখে রাখো ফুললি এক্লিপসড মোর দ্যান পার্শিয়ালি এক্লিপসড, মোর দ্যান স্কিউ, মোর দ্যান স্ট্যাগার্ড। ফুললি এক্লিপসড, মোর দ্যান পার্শিয়ালি এক্লিপসড, মোর দ্যান স্কিউ, মোর দ্যান স্ট্যাগার্ড। বলো। হ্যাঁ পিছনে আছে, পিছনে আছে। ধরো তোমাকে আমি বলে দিচ্ছি, এই কোশ্চেনটা নিটে এসেছিল 2010-এ। মোস্ট স্টেবল কনফর্মার অফ বিউটেন, ঠিক আছে, এটা নিটে এসেছিল 2010-এ। সেই সময় একটুখানি আসতো চাপের কোশ্চেন, এটা চাপেরই কোশ্চেন বলবো আমি, কেন কি তুমি অনেস্ট এনসিআরটিতে কিন্তু তুমি বিউটেনেরটা বোধহয় নেই, শুধু ইথেনটা আছে এনসিআরটিতে, ঠিক আছে তো? কিন্তু তার মানে কি চেক করলো? তুমি স্টেবিলিটির কনসেপ্টটা বোঝো কিনা, এই দূরে আছে তাই জন্য যে এনার্জি বেশি হয় এটা বোঝো কিনা, এই কম হয় এটা বোঝো কিনা, ওইটা চেক করেছিল, দিয়ে দিয়েছিল 4টে অপশান। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার তোমরা এখন এটা জেনে যাচ্ছ, এখন তো ডাইরেক্ট টিক মেরে দেবে। হ্যাঁ এখন ব্যাপারটা অন্য, কিন্তু তখনের ব্যাপারটা কিন্তু আলাদা 2010 সালে, বুঝতে পারছো তো? তো কোশ্চেনটা কঠিন কোশ্চেন ছিল ডেফিনেটলি আমার মতে। ফুল, পার্শিয়াল, স্কিউ আর তারপর স্ট্যাগার্ড অথবা অ্যান্টি ছোট করে। আচ্ছা আইআইটিতে একটা কোশ্চেন এসেছিল 2004-এ, আইআইটি মেন্সে। আইআইটি মেন্স মানে সেই সময় আইআইটি মেন্স মানে অ্যাডভান্স, ঠিক আছে তো? ওটাই মেন্স তখন অ্যাডভান্সড হতো, স্ক্রিনিং ছিল মেন্স, এরকম ব্যাপার। তো সেটা আমি দেখাচ্ছি তোমাকে, দেখো খুব সুন্দর কোশ্চেন এটা। দে আর চেকিং ভেরি নাইস থিংস। বিউটেনেরই ছিল, অ্যান্টি কনফর্মেশন, ঠিক? So they are checking your imaginative skill in this one. What was the question? C2, ভালো করে দেখো, এটা বিউটেন, এটা তো বুঝতেই পারছো। এটা C2 লেখো, C2 is rotated anti-clockwise about C2C3 bond. C2 is rotated anti-clockwise, C2 is rotated anti-clockwise about C2C3 bond to an angle of 120 degree. What is the conformer? কনফর্মারের নাম জানতে চেয়েছে। মানে অরিজিনাল
অরিজিনালি এটা ছিল 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছে C2কে। হোয়াট ইজ দ্য রেজাল্টিং কনফর্মার নেম? করো। কিটা মানে গস স্ট্যাগার্ড, এটা হ্যাঁ গস হবে, কারেক্ট। তাহলে এটা ঘুরিয়ে দেখতে হবে, তাই তো? ঘুরিয়ে যদি দেখি, পিছনটা তো কোনো হাত দিচ্ছে না, তো পিছনেরটা যেরকম সেরকম রেখে দিলাম। মানে সব জায়গাতে সব টিচার সব কোচিং কি শেখাচ্ছে, পিছনের কার্বনটাকে ঘোরাও। ওরা কিন্তু এটা জানে, তাই জন্য কোশ্চেনে দিয়ে দিলে এবার সামনের কার্বনটাকে ঘোরাও। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তো চেক করছে তোমার তুমি পারছো কি না। এটা কোনো কঠিন কোশ্চেন এটাকে আমি মনে করি না, মানে যেই লেভেলে ঠিকঠাক কোশ্চেন। তো এটাকে 120 ডিগ্রি মারা মানে এখানে চলে আসবে CH3 এইচের জায়গায়, তাই তো? এই দেখো 120, ঠিক। এখানটা চলে আসবে তোমার H, আর বাকি তো দুটো Hই থাকবে, এই চলে আসবে H। সো কী হবে? গস কনফার্মেশন। ঠিক আছে, তুমি চেক করে দেখে নিতে পারো। CH3 যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেখো, 60 আর 300-এ ম্যাচ করবে। হ্যাঁ, পিছনটা ঘোরালে একই আসবে, একই আসবে, কিন্তু বাচ্চা তো ঘাবড়াবে। তাহলে বেসিক্যালি দেখে নেওয়া যখন লাইফে ক্রিটিক্যাল সিচুয়েশন আসবে তুমি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারবে নাকি পারবে না, এটা চেক করে নাও, আর কিচ্ছু না। কারণ ডাক্তার ভুল করলে একজন মারা যাবে, ইঞ্জিনিয়ার ভুল করলে হাজার হাজার লোক মারা যেতে পারবে। এই যে দেখো IOCL কী হলো, দেখলো তো কত লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তোমার হসপিটালে ঘুরে বেড়াচ্ছে না এখন, জানো না? IOCL হলদিয়াতে ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট মানে জ্বলে গেছে আর কি। হ্যাঁ, 3 জন মারা গেছে, আমি জানি না আরও মরেছে কিনা। আর 44 জনকে কলকাতার বিভিন্ন হসপিটালে, এই হসপিটাল ওই হসপিটাল, হিউজ ভেরি স্যাড, বাট ইট মাস্ট বি হিউজ মিস্টেক অফ সাম পিপল, তাই না? হ্যাঁ, কোনটা? এটা এমগস না স্যার, যেটা চেঞ্জ করে দিলে এখন। ডাজ ইট ম্যাটার? গস। ঠিক আছে, ক্লোরোহাইড্রিন। ক্লোরোহাইড্রিনের স্ট্রাকচার হচ্ছে হলো এটার দুটো ফর্ম আঁকো, একটা স্ট্যাগার্ড আঁকো আর একটা এক্লিপসড আঁকো। ঠিক আছে, ক্লোরোহাইড্রিনের কিউ আঁকো। C2, এখানে C2 C3 আছে, মানে C1 C2 আছে, C1 C2 আছে, আর কিছু নেই। আঁকো স্ট্রাকচার। এটার মানে কি, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, এখানে একটা H আছে, গল্প হয়ে গেল। তারপরে সামনেরটাতে কী হবে? উপরে Cl দিয়ে দিলাম, এখানে H দিলাম, এখানে H দিলাম, ঠিক আছে, অসুবিধা নেই তো? আচ্ছা, তো পিছনেরটাতে কোথায় OH দিয়ে দিলাম, এখানে, এটা তোমার এক্লিপসটা হয়ে গেল, ঠিক আছে। আর এখানে দিলাম H, এখানে দিলাম H, ঠিক আছে, এটা এক্লিপসড। আচ্ছা, লেটস মেক স্ট্যাগার্ড। ঠিক আছে, স্ট্যাগারটা একদম অ্যান্টি করতে পারলে বেস্ট হয় নাকি? হ্যাঁ, ডেফিনেটলি। মানে ওয়েস্টটা এখানটা চলে আসবে OH, রাইট, এখানটা H, এখানটা H, তো 180 ডিগ্রিতে অ্যান্টি আসবে, সোজা কথা। কোনটা পারবে তুমি? না, নাও রাখতে পারে, একটুখানি দেখা যেতে পারে, কী হয়েছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, তারপরে আর একটা করছি আমি, একটা গস আঁকছি। হ্যাঁ, এটা একটা গস। এবার দেখো, নিয়ম অনুযায়ী যদি মোস্ট স্টেবল ধরতে চাও তাহলে স্টেবল আসা উচিত অ্যান্টি স্ট্রাকচারটা, রাইট, মিডল ওয়ান, ঠিক আছে। কিন্তু এটাতে আসে হলো লাস্টেরটা। কেন আসে? তার কারণটা হচ্ছে হলো ক্লোরিন আর হাইড্রোজেনের মধ্যে ডাইপোল ইন্টারাকশন। অনেকে এটাকে হাইড্রোজেন বন্ডিং বলে, বাট আমি বলি না, কারণ কি হাইড্রোজেন বন্ডিং তো ক্লোরিনের সাথে হয় না। সো এটা একটা ডাইপোল ইন্টারাকশন। হাইড্রোজেন বন্ডিং কি? এ স্ট্রং ডাইপোল ইন্টারাকশন, আলাদা কিছু না।
সো এটা একটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, যেটার জন্য একটা স্টেবিলিটি পায়। ডেফিনেটলি এটা যদি অ্যান্টিতে চলে যাও এটা সম্ভব হবে না, কারণ অনেক দূরে চলে যাচ্ছে। বুঝতে পেরেছো? স্যার ক্লোরিনের ডাইপোলটা কি করে হচ্ছে অগ হাইড্রোজেনের একটা প্লাস দিয়ে থাকে। আচ্ছা দাঁড়াও দেখি দিই। এরকম না, তাহলে হাইড্রোজেন কি হবে, অনেকটা পজিটিভ থাকবে, প্লাস ডেল্টা থাকবে এখানে, ডেল্টা থাকে। আর এখানে তো কার্বনের সঙ্গে ক্লোরিন, তার মানে এই বন্ডটা তো এরকম থাকবে, তাহলে এটা একটা মাইনাস ডেল্টা থাকবে, এদের মধ্যে হবে। আচ্ছা আচ্ছা। মানে এটা ছাড়া তো অন্য জায়গায় হতে পারে না। হ্যাঁ কোনটা? ছাড়া তো অন্য জায়গায় হতে পারে ডাইপোল ইন্টারঅ্যাকশন, যার জন্য কষ্ট সবচেয়ে এটার জন্য গসটা সব থেকে, হ্যাঁ অন্য জায়গা হতে পারে, আমি দেখাচ্ছি দেখাচ্ছি আর কয়েকটা দেখি। এক্লিপসের ক্ষেত্রে যদি ডাইপোলটা হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কিন্তু ভালো কোশ্চেন। বলছে এক্লিপসের ক্ষেত্রে হতে পারে, কারেক্ট, এক্লিপসের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এক্লিপসের ক্ষেত্রে তার সাথে তোমার রিপালশনটা অনেকটা বেশি, অ্যাঙ্গেলস তাহলে ওটাকে অফসেট করে দিচ্ছে। ঠিক আছে, এটাতে রিপালশনটা কমছে একটুখানি, যখন এক্লিপস থেকে এখানে যাচ্ছ রিপালশনটা একটু কমছে, আর ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটাও মোটামুটি আছে, তো ওভারঅল দেখা গেছে এটা স্টেবিলিটি বেশি। রিপালশনটা বেশি কেন, অন্তত ইকোনমিটা তো ওরা কাছাকাছি তো তাই জন্য, হ্যাঁ হ্যাঁ করে নাও, ওরা কাছাকাছি তো তাই জন্য রিপালশনটা বেশি, যদি দূরে থাকতো রিপালশন কম হতো। যেটা সবথেকে বেশি হ্যাঁ বলো। স্টেবল হয় সেটাকেই তো স্ট্যাগার্ড বলে, তো ওটা Exactly. কোনটা staggered হবে? ওটাকে স্ট্যাগার্ড বলা হবে না তাহলে? হ্যাঁ তুমি বলতে পারো লাস্টেরটা, যেহেতু এনার্জি সব থেকে কম লাস্টেরটাকে স্ট্যাগার্ড বলা উচিত, ঠিক আছে, বাট মানে নর্মালি অনেক সময় এটাকে আমরা স্কিউ বলি, কারণ আমাদের বুঝতে সুবিধা তাই জন্য। হ্যাঁ বুঝতে সুবিধা, একদম ও ঠিকই বলেছে যে এনার্জি যেহেতু কম সেহেতু ওটা নিয়ে স্ট্যাগার্ড বলা উচিত, কিন্তু দেখতে স্ট্যাগার্ড নয়। ঠিক আছে, ওকে। এরকম আরেকটা আছে ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল কি? CH2OH, CH2OH, দেখো বুঝতে পেরেছো তো, আগেরটা ক্লিয়ার তো? এবার দেখো এটা তো সেম হয়, এটা তো কোনো ডিফারেন্স কিছু নেই। এই ধরো এই এখানে থাকলো OH, ফার্স্ট কার্বনটা, ঠিক আছে, আর পিছনের কার্বনটাতে OHটা এখানে দিয়ে দাও, তো এটা তো একদম পিওর হাইড্রোজেন বন্ডিং হবে, কোনো ঝামেলা নেই। এই অক্সিজেনের, এই হাইড্রোজেনের সঙ্গে এই অক্সিজেনের। ইথিলিন গ্লাইকল কোন ফর্মটা স্টেবল হবে? স্কিউ ফর্মটা স্টেবল হচ্ছে তাহলে, 60 ডিগ্রি পার্টটা, ঠিক আছে, সব থেকে বেশি স্টেবল। এটা হাইড্রোজেন বন্ডিং নিয়ে কোশ্চেন ছিল। সাপোজ একটা অক্সিজেন আছে আর একটা OH আছে, তাদের মধ্যে কি হাইড্রোজেন বন্ডিং হতে পারে? কেন হবে না, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কেন হবে না? অক্সিজেনের কোনো ঝামেলা নেই। প্রবলেমটা কোথায় তোমাকে আমি বোঝাচ্ছি। এইচটা যদি কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে লেগে না থাকে, এইচটা, তাহলে হাইড্রোজেন বন্ডিং হবে না। লাইক আমি দেখাচ্ছি তোমাকে, ধরো তুমি যদি বলো হঠাৎ করে স্যার HCl আর এখানে ধরো CH3, এটা কি CH3 ধরো এটা, হ্যাঁ ঠিক আছে, তো এই দুজনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হতে পারে, নো প্রবলেমস, ঠিক আছে। কিন্তু তুমি এবার যদি আমাকে বলো স্যার এটার সঙ্গে এইটার হাইড্রোজেন বন্ডিং হবে কিনা, হবে না। কেন কি? এর ডাইপোলই হবে না। হাইড্রোজেন বন্ডিং ইজ এ স্ট্রং ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। হাইড্রোজেন বন্ডিং মানে এইটা কখনোই নয় হাইড্রোজেন পেলে আর অক্সিজেন পেলে লাগিয়ে দিলেন না, ঠিক আছে। হ্যাঁ, কারণ কার্বন আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অতটা নেই। এক্স্যাক্টলি, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে না, টানাটানি এটা আর হবে না। টানাটানি হবে না। জেনারেলি হাইড্রোজেন বন্ডিং কাদের জন্য হবে? হাইড্রোজেন যখন নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লুরিনের সাথে লেগে থাকে, সেই হাইড্রোজেনগুলো হাইড্রোজেন বন্ডিং বলা হবে, হাইড্রোজেন বন্ডিং করতে পারে। এগুলোকে এই সময় বলে হাইড্রোজেন বন্ডিং ডোনার। এই এইচটাকে বলে ডোনার, ঠিক আছে, আর এই ওটাকে বলে ONF, যাই হোক না কেন অ্যাকসেপ্টার, ঠিক আছে। স্যার এটার নাম ইথিলিন গ্লাইকল বললে তো? হ্যাঁ, এটা হলো গ্লাইকল, ইথিলিন গ্লাইকল, বেসিক্যালি ইথেন 1,2 ডায়ল। আচ্ছা, ইথেন 1,2 ডায়ল। আচ্ছা, এটা কি? এটা হলো প্রোপিন। হ্যাঁ, রোটেশন কোথা দিয়ে কোন কোন বন্ডে রোটেশন করবো? কনফর্মেশনে প্রথমেই পড়িয়ে দিয়েছি, কোন বন্ডে রোটেশন করবো, সিগমা বন্ড না পাই বন্ড। তার মানে এই বন্ডে রোটেশন করার কোনো মানেই হয় না, ঠিক তো? ভুল হয়ে যাবে। অনেক সময় ভাবতে পারি যে এটা C1 C2 C2 C3 করতে পারবো না প্রোপিনে, C1 C2তেই করতে হবে, ঠিক আছে। তো C1 C2তে যদি করো, এটা সামনেরটা সবকটা H, এখানে একটা CH2, ঠিক আছে, আর একটা ধরো H কোথাও একটা দিতে হবে, দিয়ে দিলাম, ঠিক আছে।
sp2 হাইব্রিডাইজেশন না, দাঁড়া এখানে যদি একটা বন্ড হয় মোটামুটি এই জায়গায় হবে sp2 হাইব্রিডাইজেশন 120 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে কিন্তু সব থেকে বেশি স্টেবল হবে এক্লিপসটা। কারণ পাই রোটেশন আছে বলে। না পাই রোটেশন আবার কি জিনিস? পাই রিপালশন। পাই তো রোটেশন করবে না। রোটেশন রিপালশন তো হবে, ডেফিনেট রিপালশন হলে তো এটা সব থেকে বেশি এনার্জি হয়ে যেত। আমি বলছি সব থেকে বেশি স্টেবল, সব থেকে কম এনার্জি। কেন স্টেবিলিটি এটাতে বাড়ে তার কারণটা হচ্ছিল, ইউ হ্যাভ টু নোটিস দিস ইজ sp2 হাইব্রিডাইজড। sp2 হাইব্রিডাইজড মানেই সেই কার্বনটা অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ হয়ে যায় sp3 কার্বনের থেকে, তাই তো জানি তো আমরা নাকি না? তাই জন্য এর আর এর মধ্যে একটা ইন্টারাকশন হয়, তাই জন্য এক্ষেত্রে এক্লিপস ফর্মটা বেশি স্টেবল দেখা গেছে, ঠিক আছে। সে এগুলো তোমাদের করানো হচ্ছে কেন? এগুলো যদি একবার করা থাকে, যদি কোনো কোশ্চেনে হঠাৎ করে এটা দেখো তোমার মাথায় ক্লিক করবে, এই জন্য করানো হচ্ছে। গসটা হচ্ছে না কেন তাহলে গস গস এটার ইলেকট্রনিটি অতটা বেশি না ওদের মতো যে গস পজিশনে চলে গেলে আর ইন্টারাকশন থাকবে না, আর ইন্টারাকশন হবে ঠিক আছে। এটার জন্য এটা এখানে হচ্ছে। sp2 তো হবেই তো sp2, তো sp2 হলে ইলেকট্রোনেগেটিভ বেশি, ইলেকট্রোনেগেটিভ বেশি হলে ওর এই হাইড্রোজেনের সঙ্গে হালকা হালকা ও আচ্ছা ওদিক থেকে ডাকতে লাগবে। আচ্ছা আচ্ছা বুঝেছি। হালকা হালকা ভালোবাসা। ইথানল তাহলে ওখানেও ওরকম একটা কেস হতে পারতো, ওই তলা মানে হাইড্রোজেন বন্ডিং হয়তো হচ্ছে না, ওই কোনটা বলো? CH3 আর ওই অক্সিজেনের মধ্যে তলার দিকে ওই কেসটা হতে পারে না, CH এটা তো sp3। ও sp2 যে হ্যাঁ sp2 তে ইলেকট্রোনেগেটিভ বেড়ে যাচ্ছে না, অর্ডার তার মানে স্যার sp মোর দ্যান sp2 মোর দ্যান sp3 ইলেকট্রোনেগেটিভিটি। হ্যাঁ তাহলে এটা বলেছে যে ইলিপসে সবসময় স্টেবিলিটি, ইলিপস না এক্লিপস? হ্যাঁ বলো। ইলিপসে সবসময় স্টেবিলিটি কম থাকে না। প্রথমেই বলছি না সে তো আমি প্রথমেই বলে দিয়েছি, এইসব গল্প তো হয়ে গেছে, ঠিক আছে। দেখো যখন তোমাদের আমি প্রাইমারি কনফর্মেশন পড়াচ্ছি তখন আমি কি করছি, তোমার ইথেন পড়াচ্ছি, প্রোপেন পড়াচ্ছি, বিউটেন পড়াচ্ছি, পরের দিকে সাইক্লোহেক্সেন পড়াবো, ঠিক আছে। তো ওইগুলো যখন পড়াচ্ছি তখন তোমাকে আমি বেসিক নমেনক্লেচারটা বোঝাবো, যে এদের নমেনক্লেচারগুলো সায়েন্টিস্টরা কীভাবে এনেছে সেটা তোমার জানা দরকার, নাহলে তুমি আইডেন্টিফাই করতে পারবে না। nomenclature মানে স্ট্যাগার্ড, গস, এইগুলো নামকরণ নমেনক্লেচার বাংলা, ঠিক আছে। তো ওটা তোমাকে জানতে হবে। এবার এইগুলোতে যদি তুমি আবার নমেনক্লেচার করতে যাও দেন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, যে হ্যাঁ এটা যেটা লিস্ট, কারণ কি এইটা লিস্ট, এগুলো ওয়ান কাইন্ড অফ কি একটা ওয়ান অফ কেস যেগুলো তুমি আলাদা আলাদা করে স্টাডি করছো। সো বেটার এক্সেপশন বলবো না, এক্সেপশন তখনই বলা যায় যখন তুমি তার কারণটা জানো না, আচ্ছা আচ্ছা ঠিক তো। যখন কোনো জিনিসের কারণ জানো, হাউ ক্যান ইউ সে দ্যাট ইট ইজ এন এক্সেপশন? ইউ ক্যানট সে, ঠিক। আচ্ছা স্পেশাল কেস। স্পেশাল কেস, ঠিক আছে, বাট তুমি জানো কারণটা। তো এখানে কি হচ্ছে, এই কেসটাতে এদের মধ্যে একটা আলাদা ইন্টারাকশন তৈরি হচ্ছে, যেটা ডেফিনেটলি বিউটেন, প্রোপেন এগুলো যখন করছে ওদের মধ্যে তো এইসব ছিল না, তো তখন প্রশ্নই উঠছে না। তো ওটা আলাদা কেস, এটা আলাদা কেস। কম্পাউন্ডস আর ডিফারেন্ট জাস্ট লাইক হিউম্যান বিংস, ঠিক আছে। আচ্ছা নেক্সট হলো ইথানল। সো ডেফিনেটলি ইথানলে এই বন্ডটাতে হতে পারে, ঠিক আছে। ইথানলে দেখা গেছে এক্লিপস কনফর্মেশনে সব থেকে বেশি স্টেবিলিটি পাওয়া যাবে, ঠিক আছে। যদিও এখানে গসেও একটু পাওয়া যাওয়া উচিত, কারণ গসে কিন্তু এটা কিন্তু অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, কিন্তু এখানের মেন প্রবলেম হলো দিস হাইড্রোজেন ইজ নট দ্যাট ইলেকট্রোনেগেটিভ, দিস ইজ নট হাইড্রোজেন বন্ডিং, দিস ইজ জাস্ট অ্যান ইন্টারাকশন। তাই জন্য এক্লিপস কনফর্ম, যাতে হাইড্রোজেন বন্ডিং যখন হচ্ছে তখন কি হচ্ছে, গসে চলে যাচ্ছে। দেখো একটা ভালো ইলেকট্রোনেগেটিভ, একটা ভালো ইলেকট্রোপজিটিভ যখন মাল আসছে তখন গসে চলে যাচ্ছে, কিন্তু যখন ভালো ইলেকট্রোনেগেটিভ আর ভালো ইলেকট্রোপজিটিভ মাল আসছে না তখন কি হচ্ছে, মাল কেন বলছো? আমার কথাবার্তা এরকম, কী করবো, যারা বোঝার বুঝছে তো, তো পরে বুঝবি একটুখানি, একটু কয়েকদিন ক্লাস কর তাহলে আমার ভাষাটা বুঝতে পারবি, এরকম বুঝবি কী করে, আমি তো এরকম বলি তোমায়, ওরা বুঝছে। দেখ অস্মিতার মতো একটা মেয়ে, সেও মাল মানে বুঝতে পারছে, তুই বুঝতে পারছিস না। মাল মানে কোন জিনিসটা বলছো? মাল মানে এইখানে মাল কারা, হ্যাঁ বুঝতে পেরেছিস তো এবার? হ্যাঁ, ইউ আর এনজয়িং দ্য শো না, গুড। মাল মানে বুঝতে পারছি। বুঝবে রাস্তাঘাটে বেরো। আচ্ছা দেখো তাহলে এখানে কি হচ্ছে, যেগুলোতে
যেগুলোতে আবার ভালো করে আরেকবার ইয়ে করো, যেগুলোতে হাইড্রোজেনটা ইলেকট্রোপজিটিভ নেচার শো করছে না সেইগুলোতে এক্লিপসে আমরা বেস্ট মানে স্টেবিলিটি পাচ্ছি। যেগুলোতে হাইড্রোজেনরা ইলেকট্রোপজিটিভ নেচার শো করছে সেখানে আমরা গসে পাচ্ছি। বুঝতে পারলে গল্প হলো? ঠিক আছে। যেখানে পজিটিভ পাচ্ছে মানে যেখানে নেগেটিভ পাচ্ছে সেখানে নেগেটিভ হাইড্রোজেন আবার নেগেটিভ কী করে হবে? এটা আর এক চল। কম স্যার এখানে তো পজিটিভ আরেকটা এলিমেন্ট নেই তো, এখানে তো আর এমনি নন পোলার বন্ড আর এখান থেকে হালকা বাবা যেখানে হাইড্রোজেন চুপ, যেখানে হাইড্রোজেন পোলারিটি আছে ঠিক আছে সেখানে গস, আচ্ছা যেখানে হাইড্রোজেন পোলারিটি নেই সেখানে এক্লিপস ছাড়া কোনো অপশান নেই। থ্যাংক ইউ। So wait. না